প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। স্কুলিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টেক কোশ্চেনের নতুন কয়েকটা মডেল কোশ্চেন প্র্যাকটিসের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত আমরা ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং রাজশাহী বোর্ডের 20 সালের 3টা মডেল কোশ্চেন আমরা আলোচনা করব। 20 সালের মডেল কোশ্চেনগুলো অ্যাভেলেবেল না সবার কাছে। আপনারা যদি কারো 20 সালের মডেল কোশ্চেন প্রয়োজন হয়, কারো কাছে না থাকে, আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে 20 সালের মডেল কোশ্চেনগুলো এবং 19 সালের মডেল কোশ্চেনগুলো সবগুলো কোশ্চেন সলিউশন সহ দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর টেক কোশ্চেনের রুলস এবং আরও মডেল কোশ্চেন প্র্যাকটিস আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি। আপনারা ওই রুলসগুলো যদি একটু দেখে নেন, কারণ আমি একমাত্র ইউটিউবে প্রথম সবচেয়ে সংক্ষিপ্ত এবং গুছানোভাবে রুলসগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। মাত্র কয়েকটা রুলস টেক কোশ্চেনের জানলে আপনি টেকনিক্যালি সহজেই টেক কোশ্চেন ফিল আপ করতে পারবেন। এমনিই টেক কোশ্চেন সহজ, তারপরে কিছু টেকনিক জানা থাকলে আপনি মাত্র 3-4টা রুলেই পুরো টেক কোশ্চেনটা কভার দিতে পারবেন। তো কোনো রকমে পারা, ভালোভাবে পেরে 5টা অ্যান্সার করা, আর হচ্ছে টেকনিকে এবং ভালো পদ্ধতি জানা, ভালোভাবে সব কিছু আয়ত্ত করে 5টা অ্যান্সার করা, আর কোনো রকমে 5টা অ্যান্সার করা, দুইটার মধ্যে একটা ভিন্নতা আছে। চলুন শুরু করা যাক। তো আশা করব যে আপনারা উপরে দেখবেন ডেসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্ক পাবেন এবং উপরেও দেখবেন আই বাটনে একটা লিঙ্ক আসবে, আগের রুলসগুলোর ভিডিও এবং মডেল কোশ্চেনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব অন্তত আগের ভিডিওগুলো, রুলসের ভিডিওগুলো আপনারা দেখে তারপরে যদি এটা দেখা শুরু করেন তাহলে আপনাদের কাছে ইজি লাগবে, সহজ মনে হবে। চলুন শুরু করা যাক। তো আমি আর বিরক্ত করব না আপনাদেরকে, এখন শুরু করব ঢাকা বোর্ড 2020, এটা শুরু করা যাক। তো দেখুন আপনারা যে ঢাকা বোর্ড 20-এ কী প্রশ্ন আছে। ঢাকা বোর্ড 20, আর এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেক টেক কোশ্চেন্স অফ দিস ফলোইং স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বাক্যগুলার স্টেটমেন্টস মানে হচ্ছে সেন্টেন্স, বাক্য, নিচের বাক্যগুলার টেক কোশ্চেন্স করতে বলা হচ্ছে। তো এখানে আমরা জানি যে টেক কোশ্চেন করার আগে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, আমি অন্তত আমার গুছালো নিয়ম অনুসারে বলবো। প্রথমে আমি লক্ষ্য করব যে এখানে কয়টা ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের সমাধান করব। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনতে হয়, প্রথমে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি দেখতে পাচ্ছি এ নাম্বার একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, লক্ষ্য করুন আপনারা। এ নাম্বারে লেখা আছে লেটস হ্যাভ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, চলো ফার্মের বাইরে বা খামারের বাইরে একটু বেরিয়ে আসি, মানে ঘুরে আসি, হেঁটে আসি। এটা ইম্পারেটিভ সেন্টেন্স এ নাম্বারেরটা। এবং ই নাম্বারেরটাও আমি দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমেই ভার্ব আছে হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, চলো সকালবেলা হাঁটার যে অভ্যাস সেটা গঠন করার একটা চেষ্টা করা যাক, অর্থাৎ সকালবেলার হাঁটার অভ্যাস গড়ে তোলার একটা চেষ্টা করা যাক। এটা হচ্ছে এটার মিনিং। তো দুইটা ইম্পারেটিভ হলে আমরা জানি যে যত ইম্পারেটিভ আছে সবগুলোই ভার্ব দিয়ে শুরু হয়, তবে লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তরটা আমরা লিখি হচ্ছে উইল ইউ। এটার আমরা লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর সবসময় লিখবো শেল উই। মনে রাখবেন, লেটস যুক্ত বা লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর, এই উত্তরের জায়গায় লিখবো শেল উই। আমি উত্তর লিখে দিব না, আপনারা কমেন্ট বক্সে সবাই সঠিক উত্তরগুলো লিখে পাঠাবেন, আমি শুধু বলে দিব উত্তরগুলো। আপনি খাতা কলম নিয়ে বসেন, খাতায় লিখে নিতে পারবেন উত্তরগুলো। তো যত রকমের লেটস বা লেটাস যুক্ত থাকবে এটার উত্তর হবে শেল উই উত্তর। আর অন্য যত ইম্পারেটিভ থাকবে, যত ভার্ব যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, অন্য যত রকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সবগুলাই কিন্তু হবে উইল ইউ। যদি নট না থাকে, যেমন এই বাক্যটার মধ্যে দেখুন নট নাই, প্রথমে ভার্ব আছে এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে নিলাম আমরা। তো এটাতে কি নাই, নট নাই। আচ্ছা, যদি নট না থাকে তাহলে আপনি উইল ইউ লিখতে পারবেন, আবার ওন্ট ইউও লিখতে পারবেন, অর্থাৎ উইলের সাথে নট যোগ করে ওন্ট ইউ এটাও লিখতে পারবেন। তো চলুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দুটো শেষ করলাম। আবার বলে দিচ্ছি, যত ইম্পারেটিভ আছে সবগুলাতে উইল ইউ লিখবো আমরা, আর শুধু লেটস যুক্তটাতে শেল উই লিখবো। ব্যাস, এই দুইটা হয়ে গেল। প্রথমটাতে এ নাম্বারে শেল উই আর ই নাম্বারে হচ্ছে উইল ইউ। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর টেক কোয়েশ্চেন করবো। তো দেখি এটা অ্যাসার্টিভ কীভাবে বুঝবো, প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হলেই সাধারণত অ্যাসার্টিভ হয়। তো যাই হোক, তো এখানে আই অ্যাম লেখা আছে, এটার উত্তর আমরা লিখবো এইন্ট আই, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে আমরা অক্সিলারি ভার্বের টেক কোয়েশ্চেনগুলো আগে করব। কেমন? তো আমরা দেখেন বি নাম্বারেরটা এইন্ট আই, এর সাথে নট দিলে এইন্ট হয়, তারপর আই। তবে এটা স্ট্যান্ডার্ড না, আমরা যদি সর্বোচ্চ সঠিক উত্তর লিখতে চাই তাহলে হবে আরেন্ট বা আর্নড আই। এবার আরেকটা অক্সিলারি ভার্ব যুক্ত আছে যে নো ওয়ান শুড, আমরা অক্সিলারি ভার্বেরগুলো আগে করব, এটাও অ্যাসার্টিভ, নো ওয়ান সাবজেক্ট। তো এখানে নো আছে, তাইলে আমরা টেক কোয়েশ্চেন করার সময় আমরা নো বা নট ব্যবহার করা যাবে না। তো এখানে শুড লেখা আছে, শুডন্ট হওয়ার কথা বা শুডন্ট হওয়ার কথা, আমরা এবার শুডন্ট লিখবো না, নটটা লিখবো না, শুধু শুড লিখবো। আর নো ওয়ান থাকলে এটার প্রোনাউন দে ব্যবহার করতে হয়, তাহলে এটার উত্তর হবে শুড দে।
মর্নিং এন্টারটেইনস আস, এই একটা আছে মেইন ভার্বওয়ালা বাক্য, ঠিক আছে, এই যে এটাতে মেইন ভার্ব আছে, তো এটাতে এস আছে, আমরা জানি এস থাকলে ডাজেন্ট লিখতে হয়, নট নাই কোনো, তাইলে ডাজের সাথে নট অবশ্যই বলবে। ডাজেন্ট মর্নিংয়ের জন্য ইট লিখবো, ডাজেন্ট ইট। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করবো, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাবজেক্ট প্রথমে আছে তারপরে ভার্ব আছে, এমন টাইপের সেন্টেন্সগুলো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুই ক্যাটাগরি, এক হচ্ছে অক্সিলারি ভার্বওয়ালা সেন্টেন্সগুলো আগে কাজ করব, তারপরে আমরা মেইন ভার্বওয়ালা সেন্টেন্সগুলো আগে কাজ করব। এবং নট থাকলে নট লেখা যাবে না, কেমন, এটা মনে রাখতে হবে। আর না থাকলে নট ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি করতে হবে, লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারটার উত্তর হচ্ছে শেল উই, ই নাম্বারটার উত্তর হচ্ছে উইল ইউ, অথবা নট যেহেতু নাই আমরা ওন্ট ইউ লিখতে পারি। আর বি নাম্বারটার উত্তর হচ্ছে এইন্ট আই, অথবা স্ট্যান্ডার্ড উত্তর হচ্ছে আর্নড আই। আর ডি নাম্বারটার উত্তর হচ্ছে শুড দে। আর সি নাম্বারটার উত্তর আমরা লিখবো হচ্ছে ডাজেন্ট ইট, কারণ এন্টারটেইনসের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এস যোগ আছে, সুতরাং আমরা ডাজেন্ট লিখবো। অর্থগুলো আমি একটু বলে দিই আরেকবার। লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, চলো ফার্মের বাইরে বা খামারের বাইরে একটু বেরিয়ে আসি বা হেঁটে আসি। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে হাঁটতে আমি অভ্যস্ত। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, সতেজ বাতাসের সাথে সকাল আমাদেরকে বিনোদন দেয়। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, এই সুযোগটা কারোই মিস করা উচিত না, হারানো উচিত না হবে মিনিং আর কি। হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালবেলা হাঁটার যে অভ্যাস এটা গঠন করার চলো একটা চেষ্টা করা যায়। যাক, তো আমরা ঢাকা বোর্ড বিস্তারিতভাবেই সমাধান করে ফেললাম। চলুন আমরা এবার ময়মনসিংহ বোর্ড 2020 আলোচনা করি। তো ময়মনসিংহ বোর্ডেও প্রশ্নটা একই টাইপের প্রশ্ন আসছে, যেমন মেক ট্যাগ কোয়েশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, এই বাক্যগুলো ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হচ্ছে। তো এটা পুরনো ময়মনসিংহ বোর্ড, যদিও বোর্ডটা নতুন, কিন্তু প্রশ্ন অন্য আরেকটা বোর্ডের কপি করে প্রশ্ন দিয়ে দিচ্ছে, এটা খুব আফসোস লাগলো আমার। নতুন একটা বোর্ড, নতুন একটা প্রশ্ন করেন আপনারা মেধা খরচ করে। এনিওয়ে, তো নাথিং ইজ মোর প্লেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, অর্থাৎ শৈশবের স্মৃতির যে স্মৃতিগুলা যে থাকে, এর চেয়ে প্লেজেন্ট আনন্দদায়ক আর কিছু নেই। তো এটার আমরা উত্তর লিখবো ইজ আছে, আমরা ইজেন্ট লেখার কথা, ইজের সাথে নট দেওয়ার কথা, কিন্তু আমরা নাথিং এর মধ্যেই একটা নো আছে বা নট আছে, এই জন্য আমরা নট দিব না, শুধু ইজ লিখবো আর নাথিং এর পরিবর্তে প্রনাউন লিখবো ইট। তো আমরা এখানে লিখবো হচ্ছে ইজ ইট, আগে অক্সিলারি ভার্ব বলা করতেছি, কারণ এই বাক্যে সাধারণত, এই বাক্যে লক্ষ্য করুন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নাই, সবগুলোই সাবজেক্ট দিয়ে শুরু। ইজ ইট এটার উত্তর হবে। পরে দেখুন আমরা করব হচ্ছে কোনটা করব, আমরা করব ডি নাম্বার, এটা অক্সিলারি ভার্ব আছে ডি নাম্বার, আগে অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যগুলো করব। ডি নাম্বারে লেখা আছে আর, তো আর্নড হবে, নট দিতে হবে কারণ এটার মধ্যে নট নাই। তো আর্নড আর এ সিম্পল থিংস, এটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য দে লিখবো, তাহলে হচ্ছে লিখবো কি আর্নড দে, বেশি জিনিস হলে দে লিখতে হয়। এবার আমরা করব হচ্ছে ই নাম্বার বাক্যে দেখেন হোয়েন আছে, দেখেন হোয়েন যুক্ত বাক্য, হোয়েন একটা কনজাংশন, এই সমস্ত বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, যেখানে কনজাংশন থাকবে, ঠিক কনজাংশন যেখানে থাকবে তার পাশের সাবজেক্ট ভার্ব দিয়ে আমরা করা একটা কোয়েশ্চেন করা থেকে বিরত থাকবো। তো এই জন্য আমরা এই পরের সাবজেক্ট ভার্বটা দিয়ে কিন্তু করবো, ঠিক আছে, অর্থাৎ গ্যাপের কাছের যে সাবজেক্ট ভার্বটা। আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো, মে অক্সিলারি ভার্ব আছে, মেয়ের সাথে নট দিব, আর হি সাবজেক্টের প্রনাউন লিখতে হবে, হি নিজেই প্রনাউন, তো এটা লিখে দিব, মেয়ের সাথে নট হচ্ছে ম্যান্ট, আর হি, তো হি লিখবো ম্যান্টি, তো এরকমভাবে লিখবো আর কি। তারপর হচ্ছে আমরা করব মেইন ভার্বের যুক্ত যে বাক্যগুলো আছে, এখানে দুইটা বাক্য আছে, তো দুইটা বাক্য হচ্ছে কি, দুইটা বাক্য হচ্ছে, প্রথম বাক্যটা হচ্ছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে আমরা এই বাক্যটা লক্ষ্য করুন আপনারা, ফরগেট এটা বি1, তো আমরা ডু নট লিখবো, তো আর হার্ডলি থাকলে নট লেখা যায় না, তো আমরা শুধু ডু লিখবো, নটটাও লেখা যাবে না। ডু উই আছে প্রনাউন, উই লিখবো, ডু উই, এটার উত্তর হচ্ছে ডু উই। এবার আমরা হচ্ছে সি নাম্বার বাক্যটা লক্ষ্য করি, সি নাম্বার বাক্যটা পুরো দেখুন অনেক বড় একটা বাক্য, কিন্তু ভার্বটা কোথায় লুকিয়ে আছে, অ্যাট্রাক্ট, এটা আকর্ষণ করা, এটা হচ্ছে একটা ভার্ব। তো এই যেহেতু এটা ভার্ব, তাহলে ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট। এখন সাবজেক্টের মধ্যে, সাবজেক্ট যখন বড় হবে, সাবজেক্ট অনেক বড় হয়ে গেলে সাবজেক্টের মধ্যে মূলত একটা প্রিপোজিশন ঢুকে যায়, কারণ সাবজেক্টটা বড় করার জন্য একটা প্রিপোজিশন প্রয়োজন হয়, তো অফ হচ্ছে প্রিপোজিশন, মনে রাখবেন। তো সাবজেক্ট অনেক বড় হলে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের সাবজেক্টটাই হচ্ছে সাবজেক্টের মাথা বা সাবজেক্টের মূল হিসেবে কাজ করবে, এটাকে আমরা হেডওয়ার্ড বলি। তাহলে এখানে আমরা এই পুরোটা সাবজেক্ট, কিন্তু আমরা যদি মাই চাইল্ডহুড ভাবি সাবজেক্ট, তাহলে কিন্তু এখানে শব্দটা সিঙ্গুলার মনে হবে আমাদের কাছে, কিন্তু না, এখানে মেমোরিজ হচ্ছে মূল সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের মূল বা মাথা হচ্ছে মেমোরিজ, এই জন্য এটা প্লুরাল। তো এখানে অ্যাট্রাক্ট এটা বি1, এই জন্য ডোন্ট হবে উত্তর, আর মেমোরিজ প্লুরাল, এই জন্য আমরা লিখবো কি দে,
বেশি হলে দে লিখতে হয় ডোন্ট দে। আমি সবগুলোর উত্তর আবার বলতেছি এবং অর্থগুলোও বলতেছি। নাথিং ইজ মোর প্লেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, শৈশবের স্মৃতি থেকে আনন্দদায়ক আর কিছু নেই, এটার উত্তর হবে ইজ ইট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা সোনালী অতীত ভুলে যেতে পারি না বললেই চলে, আমাদের যে সোনালী অতীত আছে এটা আমরা ভুলে যেতে পারি না বললেই চলে, এটা আমরা লিখবো ডোন্ট উই লেখার কথা, কিন্তু হার্ডলি থাকাতে নট লিখবো না, আমরা লিখবো ডু উই। এরপর হচ্ছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, শৈশবের স্মৃতিগুলো, স্টিল এখনও পর্যন্ত অ্যাট্রাক্ট মি, আমাকে আকর্ষণ করে, আমাকে টানে, তো এটা আমরা লিখবো হচ্ছে ডোন্ট দে। এরপর হচ্ছে সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড, অর্থাৎ একটা শিশুর আকর্ষণের কেন্দ্রে থাকে হচ্ছে ছোট ছোট জিনিস। অর্থাৎ আপনার একটা ছোট্ট বাচ্চা দেখবেন আপনি 2 টাকাতে সে আকর্ষণ ফিল করে, ছোট্ট একটা প্লাস্টিকের গাড়ি আকর্ষণ ফিল করে, তার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে ছোট ছোট জিনিস। কিন্তু একটা বড় ছেলে 25 বছর বয়স্ক একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, তাকে যদি আপনি সিম্পল একটা 2 টাকা দামের একটা প্লাস্টিকের গাড়ি কিনে দেন, 5 টাকা দামের গাড়ি কিনে দেন, খেলনা গাড়ি, সে কিন্তু আকর্ষণ বোধ করবে না। তো এই কথাটাই বলা হচ্ছে যে সিম্পল থিংস, নর্মাল জিনিসগুলো, স্বাভাবিক ছোট ছোট তুচ্ছ জিনিসগুলোই আর এট দ্য সেন্টার, কেন্দ্রে থাকে, অব অ্যাট্রাকশন, আকর্ষণের কেন্দ্রে থাকে, অর্থাৎ চাহিদারও কেন্দ্রে থাকে ফর এ চাইল্ড, একটা শিশুর জন্য। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে উত্তরটা হবে আর্নড, আর এর সাথে নট হবে আর্নড দেই। তারপর হচ্ছে ওয়েন এ ম্যান গ্রোজ আপ, যখন একটা মানুষ বড় হয়, পরিপূর্ণভাবেই বড় হয়, তখন হি মেই লাফ অ্যাট দোজ থিংস, এইগুলা শুনে বা এইগুলার কথা মনে পড়ে ওই লোকটা হাসতেও পারে। আসলেই ছোটোবেলায় আমরা কত ছোট জিনিস নিয়ে আকর্ষণ বোধ করতাম, একটা খেলনা হবে, একটা গাড়ি হবে, একটা যে কোনো একটা ছোট্ট জিনিসকে আমরা খেলনা মনে করে মজা পেতাম, কিন্তু এই জিনিস এখন যদি আমাকে কেউ দেওয়া হয় বা আমরা পছন্দ করবো না। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি রাজশাহী বোর্ড 2020-এ। তো মেক টেক কোয়েশনস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের বাক্যগুলার, আবারও স্টেটমেন্ট মানে বাক্য, তো নিচের বাক্যগুলো টেক কোয়েশন করতে বলা হচ্ছে রাজশাহী বোর্ড 2020। এখানে বলা হচ্ছে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। আমরা আগেই বলেছিলাম যে এই ইফ হচ্ছে একটা কনজাংশন, যেখানে বাক্যে কনজাংশন যুক্ত থাকবে, বাক্যটা বড় হবে এবং 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকবে। এখানে ইউ একটা সাবজেক্ট, শিওরলি অ্যাডভার্ব এবং ফেইল হচ্ছে ভার্ব। আবার এই জায়গায় ইউ সাবজেক্ট, ইউ আর একটা ভার্ব, তাহলে সাব দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা ফেল ভার্ব, ওই পাশে একটা সাবজেক্ট, ওই পাশে একটা ফেল ভার্ব। এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন? প্রশ্ন হচ্ছে এটা। আপনি যেটা দিয়ে করেন উত্তর কিন্তু একই রকম হচ্ছে, কিন্তু না, তারপরে আপনি যদি চিন্তা ভুল করেন তাহলে উত্তর আপনার সঠিক হচ্ছে, কিন্তু আপনি জ্ঞান অর্জন করলেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসি, তো আমাদেরকে জানতে হবে যে কনজাংশন যেখানে থাকবে তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে আমরা কাজ করব না। দ্যাটস ওয়াই আমরা ইফ ইউ ফেল টু প্ল্যান, এই যে গ্যাপের পাশে যে ইফ ইউ ফেল টু প্ল্যান লেখা আছে, এটা দিয়ে কাজ করা যাবে না। আমাদেরকে কাজ করতে হবে কোনটা দিয়ে? সামনেরটা দিয়ে, যেখানে কনজাংশন নেই। সুতরাং ইউ শিওরলি ফেল, এটা দিয়ে কাজ করতে হবে এবং এটার উত্তর হবে ফেল B1, ডোন্ট হবে, আর ইউ তো ইউ প্রনাউন, তো এখানে উত্তরটা হবে ডোন্ট ইউ। এরপরে হচ্ছে এ গুড প্ল্যান স্ক্যারসলি লেটস ইউ ফেইল, অর্থাৎ একটা সুপরিকল্পনা আপনাকে বা তোমাকে ব্যর্থ হতে দেয় না বললেই চলে। অর্থাৎ আপনার যদি একটা সুপরিকল্পনা থাকে, তাইলে এই পরিকল্পনাটা আপনাকে কখনো ব্যর্থ হতে দিবে না। এটাই হচ্ছে এটা সহজ মিনিং। একটা সুপরিকল্পনা আপনাকে ব্যর্থ হতে দেয় না বললেই চলে। এর মানে হচ্ছে আপনি সফলই হবেন, সুপরিকল্পনা থাকলে সফল হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, 90-95 এটাই বোঝাচ্ছে কথাটা দিয়ে। এনিওয়ে, তো এটার মধ্যে যেহেতু স্কার্সলি আছে, নেগেটিভ ওয়ার্ড, না বোধক বোঝায়, ব্যর্থ হতে দেয় না বললেই চলে, তো আমরা এটার মধ্যে নট ব্যবহার করতে পারবো না ট্যাগ কোয়েশ্চন করার সময়, যেহেতু লেটসের সাথে যোগ আছে, এটা হচ্ছে ভার্ব এখানে। তো এখানে যেহেতু লেটসটা ভার্ব, তো আমরা কি করব, এখানে ডাজেন্ট লিখব, আর এ গুড প্ল্যানের জন্য লিখব হচ্ছে ইট ডাজেন্ট ইট লেখার কথা, কিন্তু যেহেতু এখানে স্কার্সলি আছে সুতরাং নট লিখতে পারবো না, তাইলে হবে এখানে হবে ডাজ ইট। আশা করি বুঝাইতে পারছি। পরে দেখেন, গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ কর্মপরিকল্পনা, প্ল্যান অফ অ্যাকশন মানে কর্মপরিকল্পনা ছাড়া মহান ব্যক্তিরা, গ্রেট পিপলরা, কুড ডু নাথিং, কিছুই করতে পারেনি। অর্থাৎ যারা মহান লোক তারা পরিকল্পনা ছাড়া কিছুই করতে পারেন নাই, তার মানে তারা কর্ম পরিকল্পনা করেই কোনো একটা কাজে সফল হয়েছিলেন, এটাই বোঝাচ্ছে এখানে। তো আমরা এখানে কি করব, এখানেও কিন্তু নাথিং আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, সুতরাং আমরা এখানেও কিন্তু নট ব্যবহার করতে পারবো না। এখানে কুড অক্সিলারি ভার্ব আছে, তো আমরা এটার উত্তর লিখব কি, কুড লিখে দিব, আর হচ্ছে পিপলের পরিবর্তে দে, কুড দে, এটার উত্তর হবে কুড দে। কেমন? তারপর হচ্ছে ফরচুন অলসো ডেয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যান্ড এফোর্ট, অর্থাৎ একটা সুপরিকল্পিত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে ফরচুন বা ভাগ্য দুঃসাহস দেখাইতে হারে না,
এটা আসলে আমার কাছে আসলে খুব মশকরা মশকরা মনে হচ্ছে, আমাদের ধর্মের সাথে বিশেষ করে যায় না। যাই হোক, ইসলামের সাথে যায় না, কারণ ভাগ্যের নাকি দুঃসাহস হয় না সুপরিকল্পিত একটা পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার। যাই হোক, মানুষের আসলে কতটুকু সুপরিকল্পনা থাকে সফল হওয়ার, সৃষ্টিকর্তা যেটা নির্ধারণ করেন সেটাই হবে। যতই আমরা সুপরিকল্পনা করি, আসলে আমাদের সুপরিকল্পনা যদি সৃষ্টিকর্তারও পরিকল্পনা এটা হয়ে থাকে তাইলে না সফল হবে। ধরে নিচ্ছি যে সুপরিকল্পনা বেশিরভাগই সফল হয়, কিন্তু এই কথাটা আমার কাছে যায় না মনে হয়। যাই হোক, ফরচুন অলসো ডেয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যান্ড এফোর্ট, অর্থাৎ ভাগ্য সুপরিকল্পিত একটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে সাহস করতে পারে না, সাহস দেখায় না, এরকম একটা মিনিং আর কি এটার। যাই হোক, তো আমরা এখানে নট আছে, নট লিখতে পারবো না, তো ডেয়ার একটা অক্সিলারি ভার্ব, তো আমরা ডেয়ারটা লিখে দিব আর ফরচুনের পরিবর্তে ইট লিখবো, ডেয়ার ইট, এরকম হতে হবে। এখানে দেখেন এটা কিন্তু এই সোটা আলাদা, কমা দিয়ে আলাদা করেছি, এটা আমরা প্ল্যান বিফোর ইউ প্রসিড, অর্থাৎ এটা কিন্তু ইম্পারেটিভ। প্ল্যান প্রথমে ভার্ব আছে, এই পুরো 4-5টা বাক্যের মধ্যে প্ল্যানটাই হচ্ছে এই নাম্বার বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। সুতরাং প্ল্যান বিফোর ইউ প্রসিড, তুমি কাজে নেমে পড়ার আগে বা আপনি কাজে নেমে পড়ার আগে পরিকল্পনা করে নিন, এটাই বুঝেছি। তাহলে ইম্পারেটিভ আছে, তাই আমরা উইল ইউ লিখবো। আপনি ইচ্ছা করলে নট যেহেতু নাই, আপনি উইলের সাথে নট দিয়ে ওন্ট ইউ উত্তর লিখতে পারেন। তো আমরা উইল ইউ লিখতে পারি, ওন্ট ইউ লিখতে পারি। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রসেসটা আপনারা মেনে যদি ট্যাগ কোয়েশ্চেন করেন, আমার রুলগুলো দেখলে সবচেয়ে ভালো হবে। আর যদি না দেখতে আপনার ধৈর্য না কুলায়, তাহলে কি করবেন, আপনি প্রথমে ইম্পারেটিভগুলো সমাধান করবেন, তারপরে অ্যাসার্টিভ বাক্যগুলো যেগুলো সাবজেক্ট আছে এমন বাক্যের অক্সিলারি ভার্বওয়ালা বাক্যগুলো আগে সমাধান করবেন, তারপরে মেইন ভার্বওয়ালা বাক্যগুলো আগে সমাধান করবেন। তো আমি এগুলোর অর্থ সহ ব্যাখ্যা বলে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ এই স্কুলিংয়ের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো কমেন্টের মাধ্যমে ধরাই দিলে খুশি হব, এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন যদি কিছু শিখে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন।